Thank you and welcome all again to my class. আজকের আলোচ্য বিষয় রাসায়নিক বন্ধন অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা প্রশ্নোত্তর যেগুলি আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা জানি একই মৌলের বা ভিন্ন মৌলের একাধিক পরমাণু রাসায়নিক বিক্রিয়া করে অণু তৈরি করে। এই মৌলিক অণু বা যৌগিক অণুতে একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত থাকে কিভাবে? রাসায়নিক বন্ধনের দ্বারা। এক বিশেষভাবে উদ্ভূত আকর্ষণী বলের প্রভাবে অণুতে একাধিক পরমাণু একসাথে যুক্ত অবস্থায় থাকে। তবে সব পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়া করে না। আমরা জানি যে 6টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এদের কোনো যৌগ তুমি খুঁজে পাবে না। এরা অণু তৈরি করে না, কারণ এরা নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস। তার কারণ এরা রাসায়নিকভাবে সুস্থিত। এদের সর্ববহিস্থ কক্ষপথে হিলিয়াম বাদে বাকি 5টা নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ হয়েছে, তাই প্রকৃতিগতভাবেই তারা সুস্থিত। আর হিলিয়াম তার বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন পূরণ রয়েছে, আর তাতেই সে প্রকৃতিগতভাবে সুস্থির। কিন্তু বাকি যে আর মৌলের পরমাণুগুলি রয়েছে তাদের বাইরের কক্ষপথে 2টি বা 8টি ইলেকট্রন পূরণ নেই, কম আছে। তাই তারা রাসায়নিকভাবে বিক্রিয়া ঘটাতে চায় এবং সর্ববহিস্থ কক্ষপথে এদের মতন ইলেকট্রন বিন্যাস গঠন করে সুস্থিরতা লাভ করতে চায়। তাই কিছু মৌল যারা হিলিয়ামের নিকটবর্তী পর্যায় সারণীতে, তাদের ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো করতে চায়, মানে বহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন রাখতে চায়। আর অন্যান্য মৌলের পরমাণুগুলি তাদের সর্ববহিস্থ কক্ষপথে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্জন করে 8টি ইলেকট্রন রাখতে চায় যোজক কক্ষপথে। তাই কোনো কোনো পরমাণু তাদের বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ করতে চায়, কোনো কোনো মৌলের পরমাণু 2টি ইলেকট্রন পূরণ করতে চায় রাসায়নিকভাবে সুস্থিরতা অর্জনের জন্য। সেই কারণে মৌলদের 2টি সূত্র, একটি দ্বৈত সূত্র এবং একটি অষ্টক সূত্র রয়েছে। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দ্বৈত সূত্র কি এবং অষ্টক সূত্র কি। তাহলে দ্বৈত সূত্র হচ্ছে হিলিয়াম গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে তাদের যোজ্যতা কক্ষে সর্ববহিস্থ কক্ষপথে, মানে কে কক্ষে, 2টি ইলেকট্রন পূরণ করার প্রবণতা দেখায়। কারা? ওই হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এই মৌলের পরমাণুগুলি। একেই বলা হয় দ্বৈত সূত্র। আর অষ্টক সূত্র 8টি ইলেকট্রন পূরণ করার প্রবণতা। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো, তার মানে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন রয়েছে। নিয়নের পার্শ্ববর্তী মৌলের পরমাণুগুলি নিয়নের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। ক্রিপ্টন বা জেননের পার্শ্ববর্তী মৌলের পরমাণুগুলি তাদের মতন সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাই নিষ্ক্রিয় গ্যাসের নিকটে যে পরমাণুগুলি রয়েছে তারা সেই নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তাই বলতে হবে নিকটতম। তাহলে অষ্টক সূত্র কাকে বলে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম বাদে অন্যান্য মৌলের পরমাণুগুলি ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে তাদের সর্ববহিস্থ কক্ষপথে যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন পূরণ করার প্রবণতা দেখায়। একেই বলা হয় অষ্টক সূত্র। তাহলে কি লিখলাম? দ্বৈত সূত্র হিলিয়াম গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়
হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম মৌলের পরমাণুগুলি ইলেকট্রন গ্রহণ বর্জন বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যোজ্যতা কক্ষে মানে সর্ববহিস্থ কক্ষপথে কে কক্ষে দুটি ইলেকট্রন পূরণ করার প্রবণতা দেখায়। একেই দ্বৈত সূত্র বলে। দুইটি ইলেকট্রন পূরণ করতে চাই, তাই দ্বৈত সূত্র। কোন কোন পরমাণুগুলি? হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম। তাহলে মাধ্যমিক পরীক্ষায় দ্বৈত সূত্র কাকে বলে এই প্রশ্নটিও আসতে পারে। অথবা দ্বৈত সূত্র পূরণ মানে দ্বৈত পূরণ করতে চাই কোন মৌলের পরমাণুগুলি? তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এই মৌলের পরমাণুগুলি। অষ্টক সূত্র কাকে বলে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম বাদে যে অন্যান্য মৌলের পরমাণুগুলি আছে তারা ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সর্ববহিস্থ কক্ষপথে মানে যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন পূরণ করার প্রবণতা দেখায়। একেই বলে অষ্টক সূত্র। রাসায়নিক বন্ধন বলেছিলাম এক বিশেষভাবে উদ্ভূত আকর্ষণী বলের প্রভাবে অণুর মধ্যে পরমাণুগুলি একসাথে যুক্ত থাকে। বিশেষভাবে উদ্ভূত আকর্ষণী বলের প্রভাবে, বিশেষভাবে মানে তিনভাবে সম্ভব। রাসায়নিক বন্ধন 3 প্রকারের বা রাসায়নিক বন্ধন 3ভাবে তৈরি হয়। 1 নম্বর তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, 2 নম্বর সমযোজী বন্ধন, 3 নম্বর অসমযোজী বন্ধন। তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন অন্য পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে স্থানান্তরিত করে। মানে ইলেকট্রন দান করলো একটি পরমাণু, অপর পরমাণু ইলেকট্রন সেই ইলেকট্রনগুলি গ্রহণ করলো। তাই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে তারা পরিণত হয়। অতঃপর স্থির তড়িৎ আকর্ষণে পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করে। এরূপ রাসায়নিক বন্ধনকে বলা হয় আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। আয়ন যেহেতু বন্ধনটা তৈরি করছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রাইড এরকম রয়েছে কিছু যৌগ। এবং এই বন্ধনের মাধ্যমে উৎপন্ন যৌগকে বলা হয় তড়িৎযোজী যৌগ। ইলেকট্রন যতগুলি ইলেকট্রন একজন বর্জন করলো একটি পরমাণু, অপর পরমাণু ইলেকট্রন গ্রহণ করলো, এই ইলেকট্রন বর্জন বা গ্রহণের সংখ্যা অনুযায়ী তড়িৎযোজ্যতার পরিমাপ করা হয়। সাধারণভাবে যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন রয়েছে তারা বর্জন করে ক্যাটায়নে পরিণত হতে চায়, ধাতব মৌলের পরমাণু। আর যে পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে 5টি, 6টি, 7টি রয়েছে তারা সেই ইলেকট্রনটি গ্রহণ করে অষ্টক পূরণ করতে চায়, ঋণাত্মক আয়নে পরিণত হয় অধাতব পরমাণুগুলি। তাই ধাতু এবং অধাতুর মধ্যে তড়িৎযোজী বন্ধনী বা রাসায়নিক বন্ধনী তৈরি হয়। তাহলে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন হলো ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে অষ্টক পূরণ করে ঋণাত্মক এবং ধনাত্মক আয়ন পরস্পর যুক্ত হয় স্থির তড়িৎ আকর্ষণে। আর সমযোজী বন্ধনী সমযোজী বন্ধন তৈরি হয় অধাতু অধাতুর মধ্যে, যাদের সর্ববহিস্থ কক্ষপথে 5টি, 6টি ইলেকট্রন রয়েছে, 5টি, 6টি ইলেকট্রন রয়েছে, তারা কেউ ইলেকট্রন সম্পূর্ণরূপে দান করে দেয় না। তারা কি করে? সমভাবে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করে, সেই ইলেকট্রন জোড় উভয়ই সমানভাবে ব্যবহার করে, তাতে প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক পূরণ হয়। এই রাসায়নিক বন্ধনকে বলা হয় সমযোজী রাসায়নিক বন্ধন। এভাবে উৎপন্ন যৌগকে বলা হয় সমযোজী যৌগ। আরও এক প্রকার রাসায়নিক বন্ধন রয়েছে অসমযোজী রাসায়নিক বন্ধন। অসমযোজী রাসায়নিক বন্ধন কীরূপ? একটি মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন জোড় দান করে একজনে ইলেকট্রন জোড় বানাবে, আর সেই ইলেকট্রন জোড় উভয় পরমাণু ব্যবহার করবে, তাতে উভয়ের বহিস্থ কক্ষপথে অষ্টক পূরণ হয়। একে বলা হয় অসমযোজী রাসায়নিক বন্ধন, অসমযোজী যৌগ।
যেমন ওজন, অ্যামোনিয়াম আয়ন অসমযোজী যৌগ। আর সমযোজী যৌগ নাইট্রোজেন অণু, অক্সিজেন অণু, জল, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এরা মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এগুলো হচ্ছে সমযোজী যৌগ। তো আমাদের সমযোজী যৌগ, অসমযোজী যৌগ এবং তড়িৎযোজী বা আয়নীয় যৌগ এ সম্পর্কে জানতে হবে। তো আমরা পুরাতন ভিডিওগুলিতে ডিটেলস আলোচনা করেছি। তাহলে রাসায়নিক বন্ধন 3 প্রকার: তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। যদি সংজ্ঞা বলে যে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, অসমযোজী বন্ধন কাকে বলে, তাহলে আমরা কি বলবো? তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একটি পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন অন্য পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে স্থানান্তরিত করে। ফলে তারা ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যৌগ গঠন করার এই ক্ষমতাকে বলে তড়িৎযোজ্যতা। এরূপ রাসায়নিক বন্ধনকে বলা হয় তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। এভাবে উৎপন্ন যৌগকে বলা হয় তড়িৎযোজী যৌগ। অর্থাৎ মূল বিষয়বস্তু গুছিয়ে বলার পরে এই রাসায়নিক বন্ধনকে বলা হয় তড়িৎযোজী বা আয়নীয় রাসায়নিক বন্ধন, তড়িৎযোজী বন্ধন। এভাবে উৎপন্ন যৌগকে বলা হয় তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগের এই ক্ষমতাকে বলা হয় তড়িৎযোজ্যতা। তাহলে এই বিষয়টা আমরা জানলাম। এবার যদি বলে সমযোজী বন্ধন কাকে বলে, তাহলে একই রকমভাবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন দুটি পরমাণু সমসংখ্যক ইলেকট্রন দান করে ইলেকট্রন জোড় তৈরি করে এবং সেই ইলেকট্রন জোড়কে তার সমানভাবে ব্যবহার করে অষ্টক পূরণ করে এবং যৌগ গঠন করে, এরূপ রাসায়নিক বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। উৎপন্ন যৌগকে বলা হয় সমযোজী যৌগ। যৌগ তৈরি করার এই ক্ষমতাকে বলা হয় সমযোজ্যতা। তাহলে কি লিখলাম আমরা? তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন। যদি সংজ্ঞাকারে বলি আমরা, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনের সংজ্ঞায় বলবো নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন অপর পরমাণুর সর্ববহিস্থ কক্ষে স্থানান্তরিত করে। ফলে ইলেকট্রন বর্জন আর গ্রহণের মাধ্যমে তারা যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং এই বিপরীতধর্মী আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে। এরূপ রাসায়নিক বন্ধনকে বলা হয় তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। এভাবে উৎপন্ন যৌগগুলিকে বলা হয় তড়িৎযোজী যৌগ। মানে মূল বিষয়বস্তু বলার পরে যেমন সংজ্ঞা বলতে বলবে সেরকম এখানে লাগিয়ে দেব। যৌগ তৈরি করার এই ক্ষমতাকে বলে তড়িৎযোজ্যতা। সমযোজী বন্ধনের সংজ্ঞা কি বলবো? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন দুটি পরমাণু সমসংখ্যক ইলেকট্রন দিয়ে বহিস্থ কক্ষপথের সমসংখ্যক ইলেকট্রন দান করে তারা এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে এবং সেই ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে যৌগ উৎপন্ন করে, এরূপ রাসায়নিক বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। সবই সমান সংখ্যক ইলেকট্রন দান করবে, সমানভাবে সেই ইলেকট্রন জোড়কে ব্যবহার করবে, তাই একে বলা হয় সমযোজী বন্ধন। এভাবে উৎপন্ন যৌগকে বলা হয় সমযোজী যৌগ। যৌগ তৈরি করার এই ক্ষমতাকে বলা হয় সমযোজ্যতা। মানে সমযোজী বন্ধনই তৈরি হয় সমযোজ্যতার দ্বারা। আর অসমযোজী বন্ধন এই একইভাবে বলতে হবে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন জোড়, একটি পরমাণু ইলেকট্রন জোড়কে দান করবে
এবং সেই ইলেকট্রন জোড় সে নিজে এবং অপর পরমাণু সমানভাবে ব্যবহার করবে। সমযোজিতায় ইলেকট্রন জোড় তৈরিতে যে ইলেকট্রন দান করছে দুটি পরমাণু সমানভাবে দান করবে এবং সেই ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করবে। কিন্তু অসমযোজ্যতায় ইলেকট্রন জোড় তৈরি করবে একটি পরমাণু কিন্তু ব্যবহার করবে দুটি পরমাণু। দান করছে একজন, ব্যবহার করছে দুইজন, অসমান, তাই অসমযোজ্যতা বা অসমযোজী বন্ধনী বলা হয়। তড়িৎযোজ্যতার পরিমাপ করা হয় গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা দ্বারা, আর সমযোজ্যতার পরিমাপ করা হয় ইলেকট্রন জোড়ের সংখ্যা দ্বারা। ইলেকট্রন জোড়ের সংখ্যা দ্বারা আমরা কয়েকটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগের ইলেকট্রন ডট গঠন এখানে দেখিয়েছি, যেগুলি ইম্পর্ট্যান্ট। যে সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়। সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা 11, তাই প্রথম কক্ষপথে 2টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, আর সর্ববহিস্থ এম কক্ষে 1টি ইলেকট্রন। তো বহিস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, সেই বহিস্থ কক্ষপথের ইলেকট্রনটিকে ডট চিহ্ন দিয়ে দেখাতে হয়। ক্লোরিনের মোট ইলেকট্রন 17টি, তাই ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি। তো বহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে, তো এখানে 7টি ইলেকট্রন 7টি ডট চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এবার সোডিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের 1টি ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে দান করে দিবে সম্পূর্ণরূপে বহিস্থ কক্ষপথে। তাহলে সোডিয়াম পরমাণুর বাইরের ইলেকট্রনটি যদি চলে যায়, তাহলে বাইরের কক্ষপথটি আর থাকলো না, তার মানে তার ভিতরের কক্ষপথটি বাইরে চলে আসলো, তার জন্য তার ইলেকট্রন বিন্যাস 2, 8 হয়ে গেল। আর ইলেকট্রন সম্পূর্ণরূপে দান করার জন্য সে পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়নে পরিণত হলো। আর ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করার কারণে তার বাইরের কক্ষে 7টি ছিল, 1টি ইলেকট্রন গ্রহণ করলো বলে বাইরের কক্ষে 8টি হয়ে গেল, তার এরও বাইরের কক্ষে 8টি হয়ে গেল, এরও বাইরের কক্ষে 8টি হয়ে গেল। তাই অষ্টক পূরণ হলো আর বিপরীত আয়নে পরিণত হলো। এই ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন স্থির তড়িতাকর্ষণে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করলো। তো এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ সোডিয়াম ক্লোরাইড। ঠিক সেরকম ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামে 20টা ইলেকট্রন আছে, তাহলে 2, 8, 8, 2, বাইরে 2টি ইলেকট্রন রয়েছে, 2টি ইলেকট্রন 2টি ডট চিহ্ন দিয়ে দেখালাম। অক্সিজেনের মোট 8টি ইলেকট্রন, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 6টি, বাইরের কক্ষপথ এল কক্ষপথ 6টি ইলেকট্রনকে 6টি ডট দিয়ে দেখানো হলো। এবার ক্যালসিয়ামের বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন সম্পূর্ণরূপে অক্সিজেনকে দান করে দিল। তাহলে কি হবে, এর বাইরের কক্ষপথে যে 2টি ইলেকট্রন ছিল সেটা লোপ পেয়ে গেল, ভিতরের কক্ষপথে 8টি ইলেকট্রন মানে 2, 8, 8 ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। 2টি ইলেকট্রন দান করার জন্য 2+ ধনাত্মক আয়নে পরিণত হলো। আর অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করলো, তাই 2- অ্যানায়নে পরিণত হলো। এর ইলেকট্রন বিন্যাস কী হলো, বাইরের কক্ষে 6টি ছিল, আরও 2টি ইলেকট্রন গ্রহণ করলো, তাই বাইরের কক্ষপথে 8টি। তো ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে অষ্টক পূরণ হয়েছে এবং বিপরীত আয়ন তৈরি হয়েছে। বিপরীত আয়ন যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করলো। তো এগুলো হচ্ছে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। এই দুটোতে অষ্টক পূরণ হয়েছে, কিন্তু এখানে দ্বৈত পূরণ হয়েছে। লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম মোট ইলেকট্রন 3টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 1টি, বাইরের কক্ষপথ এল, সেখানে 1টি ইলেকট্রন রয়েছে, তাই 1টি ডট চিহ্ন দেখিয়েছি। হাইড্রোজেনের 1টি ইলেকট্রন, এবার লিথিয়াম তার 1টি ইলেকট্রন হাইড্রোজেনকে সম্পূর্ণরূপে দান করে দেবে। তার লিথিয়ামের বাইরের 1টি ইলেকট্রন ছিল সর্বস্থ কক্ষপথে, সেই কক্ষপথটা আর থাকলো না, তাহলে ভিতরের কক্ষপথ 2 সেটা বাইরে চলে আসলো, মানে দ্বৈত পূরণ হয়ে গেল। আর ইলেকট্রন সম্পূর্ণরূপে দান করার জন্য সে ধনাত্মক আয়নে পরিণত হলো, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করার জন্য ঋণাত্মক আয়নে পরিণত হলো এবং হাইড্রোজেনের দ্বৈত পূরণ হয়েছে। 1টি ইলেকট্রন ছিলই, 1টি লিথিয়াম থেকে নিল, তাহলে 2টি ইলেকট্রন পূরণ হলো। তাহলে দ্বৈত পূরণ হয়েছে এবং ধনাত্মক ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, তারা যুক্ত হয়ে লিথিয়াম হাইড্রাইড উৎপন্ন করলো। তো এগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ যেহেতু বিপরীত আয়নের স্থির তড়িতাকর্ষণে যুক্ত হয়ে যৌগটা তৈরি করে, তাই তড়িৎযোজী যৌগ কেলাসাকার এবং কঠিন হয় বেশিরভাগ,
এবং কেলাসের মধ্যে বিপরীতধর্মী আয়নগুলি একটি আয়নের সমস্ত দিকে বিপরীতধর্মী আয়নগুলি কাছাকাছি থেকে পরস্পরকে আকর্ষণ করে ধরে রাখে। তাই তড়িৎদ্বয়ী যৌগ কেলাসাকার হয়, এর কোনো অভিমুখ থাকে না, বিপরীতধর্মী আয়নগুলি চারদিকে ঘিরে থাকে। তাই প্রত্যেকটি আয়নকে আকর্ষণ করে তীব্র স্থির তড়িৎ আকর্ষণে তারা যুক্ত হয়, তারা কেলাসাকার হয়। এবং তড়িৎদ্বয়ী যৌগের স্বতন্ত্র কোনো অণু থাকে না। যেমন সোডিয়াম ক্লোরাইড, একটি সোডিয়াম পরমাণু মানে সোডিয়াম আয়ন চারদিকে 6টি ক্লোরিন মাইনাস অ্যানায়ন দ্বারা ঘিরে থাকে। একটি ক্লোরিন মাইনাস অ্যানায়ন চারদিকে 6টি সোডিয়াম প্লাস দ্বারা ঘিরে থাকে। তাই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে অষ্টতলীয় কেলাস। তাই বলা হয় যে তড়িৎদ্বয়ী যৌগের স্বতন্ত্র কোনো নির্দিষ্ট অণু নেই, তাদের আণবিক ভর কথাটির চাইতে সংকেত ভর কথাটি বেশি প্রযোজ্য। মনে রাখতে হবে তড়িৎদ্বয়ী যৌগের এই গঠন ধারণা প্রথম দেন বিজ্ঞানী কোসেল, আর সমযোজী যৌগের ধারণা লুইস ডট গঠন প্রথম দেন বিজ্ঞানী লুইস। শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। আমরা সমযোজী যৌগের লুইস ডট গঠন দেখিয়েছি। লুইস ডট গঠন বিজ্ঞানী লুইস আবিষ্কার করেছেন যে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলিকে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করে সমযোজী বন্ধনীকে মানে ইলেকট্রন জোড়কে ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করে কিভাবে সমযোজী যৌগের গঠন পর্যালোচনা করা যায় সেই পদ্ধতিকে লুইস ডট গঠন বলে। আমরা লুইস ডট গঠন দেখিয়েছি। যেমন সমযোজী যৌগ হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন রয়েছে কে কক্ষপথে, সেটি সর্ববহিস্থ কক্ষপথ। তাই উভয়ের দ্বৈত পূরণ হয়নি। তাই হাইড্রোজেন এই পরমাণুটি ইলেকট্রন দান করে দুজনে একটি করে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করবে। সেই ইলেকট্রন জোড় এই হাইড্রোজেনও ব্যবহার করবে, তাহলে সমপরিমাণ ইলেকট্রন দিয়ে তারা একটি ইলেকট্রন জোড় তৈরি করবে। তাহলে এরও দ্বৈত পূরণ হলো এবং সেই ইলেকট্রন বন্ধনী সমযোজী বন্ধনী ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করে দুটি হাইড্রোজেন মিলে হাইড্রোজেন অণু উৎপন্ন করলো। ঠিক সেরকম ফ্লোরিন মৌলিক অণু, এটি সমযোজী যৌগ। কীভাবে তৈরি হচ্ছে? ফ্লোরিনের মোট ইলেকট্রন 9টি, কে কক্ষপথে 2টি, বহিস্থ কক্ষপথে 7টি। এখানেও কে কক্ষে 2টি, বহিস্থ কক্ষে 7টি। আমরা জানি বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলিকে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। তো এখানে 7টি ইলেকট্রনকে দেখানো হয়েছে, 7টি ইলেকট্রন দিয়েছি, এখানে 7টি ইলেকট্রন দিয়েছি। এরও অষ্টক পূরণ হয়নি। কীভাবে করবে? এ পুরোপুরি দান করে দিবে আর এ গ্রহণ করবে, তাহলে কিন্তু অষ্টক পূরণ হচ্ছে না। তাহলে কি করবে? দুজনে একটি করে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করবে। এই যে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড়কে এও ব্যবহার করবে, তাহলে এরও অষ্টক পূরণ হলো। এই ইলেকট্রন জোড়কে এও ব্যবহার করবে, তাহলে এরও অষ্টক পূরণ হলো। তারপরে তারা যুক্ত হয়ে যৌগ গঠন করে ফ্লোরিন। HCl হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড জলে মিশালে এমনিতে গ্যাস। হাইড্রোজেনের একটি ইলেকট্রন, ক্লোরিনের মোট 17টি ইলেকট্রন, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি আর এম কক্ষপথে 7টি ইলেকট্রন। বহিস্থ কক্ষপথ এম, সেখানে 7টি ইলেকট্রন আছে। 7টি ইলেকট্রনকে 7টি ডট চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। হাইড্রোজেন ইলেকট্রন সম্পূর্ণরূপে দান করবে না, এও দান করবে না। কি করে তাহলে অষ্টক পূরণ হবে? ক্লোরিনের অষ্টক পূরণ এবং হাইড্রোজেনের দ্বৈত পূরণ। সেজন্য হাইড্রোজেন একটি ইলেকট্রন দিয়ে আর ক্লোরিন তার একটি ইলেকট্রন দিয়ে একটি ইলেকট্রন জোড় তৈরি করবে। সেই ইলেকট্রন জোড়কে যদি হাইড্রোজেন ব্যবহার করে তাহলে এর দ্বৈত পূরণ হচ্ছে, আর ক্লোরিন সেই ইলেকট্রন জোড়কে ব্যবহার করলে তার অষ্টক পূরণ হচ্ছে। বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ হলো। সেই ইলেকট্রন জোড় সমযোজী বন্ধনের মাধ্যমে তারা যুক্ত হয়ে অণু উৎপন্ন করে HCl। জল H2O, হাইড্রোজেন 2টো আছে, অক্সিজেন 1টা আছে। হাইড্রোজেন একটি ইলেকট্রন, অক্সিজেনের মোট 8টি ইলেকট্রন, কে কক্ষে 2টি, এল কক্ষে 6টি। 6টি ইলেকট্রনের ছবি এঁকেছি আমরা।
এবার হাইড্রোজেনদের দ্বৈত পূরণ করতে হবে, অক্সিজেনের অষ্টক পূরণ করতে হবে। তাই এখান থেকে একটি ইলেকট্রন এখানে দিল, ইলেকট্রন জোড় তৈরি করবে, এখানে দিল, এই একটি ইলেকট্রন এখানে দিল, তাহলে ইলেকট্রন জোড় হবে, এর ইলেকট্রন এখানে, এর ইলেকট্রন এখানে, একটি করে ইলেকট্রন হাইড্রোজেন, একটি ইলেকট্রন অক্সিজেন দিয়ে একটি ইলেকট্রন জোড় এদিকে, আর অক্সিজেন আরও একটি ইলেকট্রন, হাইড্রোজেনের আরেকটি ইলেকট্রন মিলে এখানে একটি ইলেকট্রন জোড়, দুইটি ইলেকট্রন জোড় তৈরি হবে। হাইড্রোজেন একটি ইলেকট্রন জোড় নিয়েই সে স্যাটিসফাইড, তার দ্বৈত পূরণ হয়ে যাচ্ছে। এই হাইড্রোজেন এই ইলেকট্রন জোড় নিয়ে স্যাটিসফাইড, তার দ্বৈত পূরণ হয়ে যাচ্ছে। আর অক্সিজেন দুইটি ইলেকট্রন জোড়কে তো ব্যবহার করবেই, সঙ্গে নিজের ইলেকট্রনগুলিকেও ব্যবহার করবে, তাহলে 2 8 অষ্টক পূরণ হচ্ছে। নিজের 4টা বাকি ছিল, আর এদিকে একটা ইলেকট্রন জোড়, এদিকে একটা ইলেকট্রন জোড়, মোট ইলেকট্রন কটা হচ্ছে 8টা। তাই জল উৎপন্ন করে এইভাবে। অ্যামোনিয়ার গঠন, একটি নাইট্রোজেন পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করে। তো হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন দেখতে পাচ্ছ, আর নাইট্রোজেনের মোট 5টি ইলেকট্রন, 7টি ইলেকট্রন, 5টি বাইরে আছে, 2টি ভিতরে আছে। তাহলে 5টি ইলেকট্রন হাইড্রোজেন এখানে একটা দিবে, এখানে একটা দিবে, ইলেকট্রন জোড় তৈরি হবে। নাইট্রোজেনের আর হাইড্রোজেনের ইলেকট্রন দান করে ইলেকট্রন জোড় গঠন করবে, এখানেও ইলেকট্রন জোড় গঠিত হবে। তাহলে নাইট্রোজেনের মোট ছিল বহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন। বহিস্থ কক্ষপথের 5টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন হাইড্রোজেনের 3টি ইলেকট্রনের সঙ্গে 3টি ইলেকট্রন জোড় তৈরি করলো, আর নাইট্রোজেনের 2টি ইলেকট্রন জোড় তৈরি না করে মুক্ত অবস্থায় থাকলো। তাহলে এখানে 2টি ইলেকট্রন মিলে হাইড্রোজেন দ্বৈত, এখানে হাইড্রোজেন দ্বৈত, আর নাইট্রোজেন ওইখানে আরেকটা হাইড্রোজেন থাকবে, এও দ্বৈত পূরণ করেছে। আর নাইট্রোজেন কী করবে, এই 3টা ইলেকট্রন জোড়কে তো নেবেই, আর নিজের যে 2টা ইলেকট্রন রয়েছে যারা ইলেকট্রন জোড় তৈরি করেনি অব্যবহৃত, তাদেরকে নিয়ে মোট 8টা ইলেকট্রন পূরণ হবে বহিস্থ কক্ষপথে। তাহলে হাইড্রোজেনদের দ্বৈত পূরণ হয়েছে, নাইট্রোজেনের অষ্টক পূরণ হয়েছে। টোটাল ইলেকট্রন বহিস্থ কক্ষপথে 2, বহিস্থ কক্ষপথে 8, আর ভিতরে কক্ষপথে 2। এইভাবে তারা তৈরি করছে অ্যামোনিয়া। সমযোজী যৌগের অণুগুলি স্বতন্ত্র অণু রয়েছে, এরা আন্তরাণবিক আকর্ষণ বল, অণুতে অণুতে আকর্ষণ বল একটু কম, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্কও কম হয়। এই সমযোজী যৌগের অণুগুলি তড়িৎ পরিবহন করে না, তড়িৎ বিশ্লেষ্য নয়। এরা সাধারণত গ্যাসীয় হয়, তরল হয়, অথবা কোমল কঠিন। যাদের আণবিক ভর বেশি তারা কোমল কঠিন, যেমন চিনি, তারপরে গ্লুকোজ, এরা নরম প্রকৃতির হয়, কঠিন কিন্তু নরম প্রকৃতির হয়। মাধ্যমিকে অনেক সময় এরকম অনেকগুলি যৌগ দেওয়া থাকে, তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগগুলিকে বেছে নিয়ে আলাদা করে লেখো। আমরা কিভাবে চিনব কোন যৌগগুলি তড়িৎযোজী, কোন যৌগগুলি সমযোজী? তো এই সমস্ত যৌগের মধ্যে যদি আমরা এদিকে তড়িৎযোজী যৌগ, এদিকে সমযোজী যৌগ, আলাদা করে লিখতে চাই, তাহলে কিভাবে আমরা আলাদা করব? প্রথমত মনে রাখতে হবে যে মৌলিক অণু, একই মৌলের পরমাণু দিয়ে তৈরি যে অণুটা, মৌলিক অণু সর্বদাই হয় সমযোজী যৌগ। মৌলিক অণু বলতে এখানে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন হচ্ছে মৌলিক অণু, সমযোজী যৌগ। আর কি আছে মৌলিক অণু? অক্সিজেন, হাইড্রোজেন আছে মৌলিক অণু। এরপর মনে রাখতে হবে বেশিরভাগ গ্যাসীয় পদার্থ সমযোজী যৌগ, যেমন কার্বন ডাইঅক্সাইড। যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসীয়। হাইড্রোজেন ঘটিত
যে কার্বোহাইড্রেট যৌগ সমস্ত সমযোজী কার্বোহাইড্রেট। এদিক থেকে ধরি মিথেন CH4, কার্বন আর হাইড্রোজেন আছে কার্বোহাইড্রেট যৌগ, কার্বন আর হাইড্রোজেন আছে C2H4 ইথিলিন, আর অ্যাসিটিলিন C2H2 অ্যাসিটিলিন, এগুলো হচ্ছে সব সমযোজী যৌগ। তাই মনে রাখার দরকার, এখানে ইম্পর্টেন্ট কথাটা বলে রাখি যে এক সমযোজী যৌগ মানে এক বন্ধনীর সমযোজী যৌগ হচ্ছে মিথেন একটা বন্ধনী, দুই বন্ধনীর সমযোজী যৌগ হচ্ছে ইথিলিন, আর ত্রিবন্ধনীর সমযোজী যৌগ হচ্ছে অ্যাসিটিলিন। অথবা বলা যায় অক্সিজেন দ্বিবন্ধনীর সমযোজী যৌগ, নাইট্রোজেন ত্রিবন্ধনীর সমযোজী যৌগ, আর যদি বলি হাইড্রোজেন তাহলে এক বন্ধনীর সমযোজী যৌগ। এটা হচ্ছে এক বন্ধনীর, এটা হচ্ছে দ্বিবন্ধনীর, এটা হচ্ছে ত্রিবন্ধনীর। অনেক সময় থাকে মাধ্যমিক পরীক্ষায় যে একটি সমযোজী বন্ধনীর সমযোজী যৌগ লেখো, তাহলে এক বন্ধনী সমযোজী যৌগ, দুই বন্ধনীর, ত্রিবন্ধনীর বা এগুলোও দিয়ে করা যায়। যাই হোক, আলোচনায় চলছিল আমাদের সমযোজী যৌগ, এখান থেকে বেছে নিয়ে লিখবো আমরা। তাহলে কার্বোহাইড্রেট যৌগ এটা এটা চলে গেল সমযোজীতে। এরপরে আমরা জানবো যে হাইড্রোজেন ঘটিত আরও কিছু যৌগ রয়েছে যেগুলো অধাতব, তারা হচ্ছে সমযোজী যৌগ। অধাতব যেমন HCl, হাইড্রোজেন আছে ক্লোরিন আছে, দুজনেই অধাতু, তাহলে হবে সমযোজী যৌগ। HCl সমযোজী যৌগ। তারপরে কি আছে আর NH3, দুজনেই অধাতু, তাহলে সমযোজী যৌগ NH3। চেনার উপায় বলছি, হাইড্রোজেন ঘটিত বেশিরভাগ যৌগই সমযোজী, তার মধ্যে মনে রাখতে হবে যে ধাতব হাইড্রাইড বাদ দিয়ে, যেমন সোডিয়াম হাইড্রাইড এটা ধাতব হাইড্রাইড, ধাতু আছে অধাতু আছে। লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম হচ্ছে একটা ধাতু, তাহলে ধাতু আর অধাতু মিলে এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। তাই লিথিয়াম হাইড্রাইড আর সোডিয়াম হাইড্রাইড এগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ, ধাতব হাইড্রাইড যেহেতু। এরপরে ধাতু আর অধাতু মিলে যে যৌগ হবে সোডিয়াম ক্লোরাইড, তড়িৎযোজী যৌগ, ধাতু আর অধাতু মিলে। ম্যাগনেসিয়াম অক্সাইড তড়িৎযোজী যৌগ, ক্যালসিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ, ফেরাস ক্লোরাইড তড়িৎযোজী যৌগ, এগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ। আর জল দুটোই অধাতু, তাই সমযোজী যৌগ। বা এটা বাষ্প আকারে, গ্যাস আকারে থাকতে পারে, তরল আকারে থাকতে পারে, তাই এটা হচ্ছে সমযোজী যৌগ। তো এইভাবে আমরা তড়িৎযোজী যৌগ সমযোজী যৌগ আলাদা করতে পারি। তাহলে মৌলিক অণু সমযোজী যৌগ, গ্যাসীয় যৌগ সমযোজী যৌগ, হাইড্রোকার্বন যৌগ সমযোজী যৌগ। হাইড্রোজেনের বেশিরভাগ যৌগ যেগুলি অধাতু দিয়ে তৈরি তারা সমযোজী যৌগ, কিন্তু ধাতব হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড এগুলো তড়িৎযোজী যৌগ। ধাতু ও ধাতু মিলে যে যৌগ তৈরি হয় সেগুলো তড়িৎযোজী যৌগ। ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগকে আমরা আলাদা করলাম। এবার যদি বলে অসমযোজী যৌগ, উদাহরণ আসতেই পারে পরীক্ষায় যে অসমযোজী যৌগ। এর উদাহরণ হচ্ছে ওজন বা অ্যামোনিয়াম আয়ন। যদি গঠন বলতে চাই তাহলে অক্সিজেন, অক্সিজেন আর অক্সিজেন। অক্সিজেনের কটা? মোট 8টা ইলেকট্রন। তাহলে বহিস্থ কক্ষপথে 6টা আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার এরা দুইজনে মিলে এই একটা ইলেকট্রন দিবে, এই একটা ইলেকট্রন দিবে, দিয়ে একটি সমযোজী, এরা সমযোজী বন্ধনী তৈরি করবে। কিন্তু এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে দুটো ইলেকট্রন এই সম্পূর্ণরূপে দান করবে, দুজনে ব্যবহার করবে।
এখানে যে ইলেকট্রন জোড় তৈরি হবে সেই ইলেকট্রন জোড় মাঝের অক্সিজেনটি একাই দান করবে, কিন্তু ব্যবহার করবে দুইজনই। তাহলে কি হচ্ছে, এই ইলেকট্রন জোড় তৈরিতে দুজনই সমানভাবে ইলেকট্রন দান করেছে, কিন্তু এই ইলেকট্রন জোড় একাই দান করেছে। তাহলে কি হবে, গঠনটা হচ্ছে অক্সিজেন, আর এখানে দুটি ইলেকট্রন হচ্ছে যেটা এও ব্যবহার করবে, আর মাঝের অক্সিজেন এই ইলেকট্রন জোড়টি দুজনেই দিয়েছে, কিন্তু এখানকার ইলেকট্রন জোড়টি এ একাই দিয়েছে, কিন্তু ব্যবহার করবে কে, এও ব্যবহার করবে সমানভাবে। সেজন্য এখানে তৈরি হচ্ছে অসমযোজী যৌগ। এই ইলেকট্রনটি সে একাই দিয়েছে, এর অষ্টক পূরণ হচ্ছে, এর অষ্টক পূরণ হচ্ছে, এর অষ্টক পূরণ হচ্ছে, তাই ওজন হচ্ছে অসমযোজী যৌগ। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমন একটি যৌগের নাম করো যেটি তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন রয়েছে, সমযোজী বন্ধন রয়েছে, অসমযোজী বন্ধন রয়েছে। 3 প্রকার বন্ধনই বর্তমান কোন যৌগের মধ্যে? তাহলে বলতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এর মধ্যে 3 প্রকার বন্ধনই রয়েছে। আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন, একটা হাইড্রোজেনের সঙ্গে অসমযোজী বন্ধন, আর ক্লোরিনের সঙ্গে পড়ে অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন তড়িৎযোজী বন্ধনে যুক্ত হয়, অর্থাৎ তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন সবগুলাই এর মধ্যে রয়েছে। মাধ্যমিকে এরকম প্রশ্ন আছে যে বাড়িতে ব্যবহৃত বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী যৌগ, একটি সমযোজী যৌগের নাম লেখো। তাহলে কোন তড়িৎযোজী যৌগ আর সমযোজী যৌগ আমরা ব্যবহার করি? তড়িৎযোজী যৌগ বলতে সোডিয়াম ক্লোরাইড মানে খাদ্য লবণ, আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ বাড়িতে ব্যবহার করি, দৈনন্দিন জীবনে ব্যবহার করি। আর সমযোজী যৌগ, আয়নীয় মানে তড়িৎযোজী যৌগ, আর সমযোজী যৌগ চিনি C12H22O11 চিনি সমযোজী যৌগ দৈনন্দিন জীবনে ব্যবহার করি। অথবা জলকে তো আমরা ব্যবহার করি, জল হচ্ছে সমযোজী যৌগ। এবং প্রশ্ন আসতে পারে যে রাসায়নিক বন্ধনে পরমাণুর কি পরিবর্তন হয়? পরমাণুর ইলেকট্রন বিন্যাস পরিবর্তন হয়। রাসায়নিক বন্ধনে ইলেকট্রন বিন্যাস পরিবর্তিত হয়। রাসায়নিক বন্ধনে পরমাণুর ইলেকট্রন বিন্যাস পরিবর্তিত হয়। আমরা এবার তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্য কি সেগুলি জানব। তো তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগ এদের বৈশিষ্ট্যগত কিছু মূল পার্থক্য রয়েছে। যেমন 1 নম্বর বলতে পারি তড়িৎযোজী যৌগের স্বতন্ত্র কোনো অণু নেই, স্বতন্ত্র কোনো অণু নেই বা অণুর অস্তিত্ব নেই। আর সমযোজী যৌগের স্বতন্ত্র অণু রয়েছে। সমযোজী যৌগের একটি অণুর অস্তিত্ব পাওয়া যায়, তড়িৎযোজী যৌগের একটি অণুর অস্তিত্ব পাওয়া যায় না, কারণ তড়িৎযোজী যৌগের একটি ধনাত্মক আয়ন কতগুলি অ্যানায়ন দ্বারা ত্রিমাত্রিক দেশে পরিবেষ্টিত থাকে, আবার অ্যানায়নগুলি কিছু ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। তারা কেলাসাকার, কঠিন
তাই নির্দিষ্ট একটি অণু নেই, তারা জালিকাকারে বিস্তার করে। তাই তড়িৎযোজী যৌগের নির্দিষ্ট কোনো অণু নেই, যেমন সোডিয়াম ক্লোরাইড অষ্টতলীয় কেলাস। তাই এদের ক্ষেত্রে বলা হয় যে আণবিক ভরের চাইতে সংকেত ভর কথাটি বেশি উপযুক্ত। সমযোজী যৌগের কিন্তু নির্দিষ্ট অণু রয়েছে, অর্থাৎ স্বতন্ত্র অণু রয়েছে। 2 নম্বর পার্থক্য যদি বলি, ভৌত অবস্থার বিচারে তড়িৎযোজী যৌগগুলি হয় কঠিন ও কেলাসাকার, কঠিন ও কেলাসাকার। আর সমযোজী যৌগ এরা সাধারণত হয় গ্যাসীয়, কিছু তরল আর কিছু কোমল কঠিন, যেগুলো আণবিক ভর বেশি, যেমন চিনি, ন্যাপথালিন, গ্লুকোজ, এরা হচ্ছে কোমল কঠিন। তাহলে সমযোজী যৌগ হবে গ্যাসীয়, কিছু তরল আছে, আর উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট যেগুলো তারা হচ্ছে কোমল কঠিন। কোমল কঠিনের উদাহরণ চিনি, গ্লুকোজ, ন্যাপথালিন, একটু আঘাত করলে ভেঙে যায়, কোমল কঠিন বা নরম প্রকৃতির। তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। কারণ তড়িৎযোজী যৌগগুলি তৈরি হয় বিপরীতধর্মী আয়নের স্থির তড়িৎ আকর্ষণে, আকর্ষণ বলটা তীব্র হয়। তাই তড়িৎযোজী যৌগের আলাদা করা একটু কঠিন হয়, তাই উচ্চ চাপ ও উচ্চ তাপ প্রয়োগ করতে হয় গলাতে বা স্ফুটন ঘটাতে। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 820 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হয়, যেহেতু এদের স্বতন্ত্র অণু রয়েছে এবং এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা নিম্নমানের, তাই একটু তাপেই তারা গলে যায় বা ফুটতে শুরু করে স্ফুটন হয়। তাই লিখব গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হয়। যেমন ন্যাপথালিন, এর গলনাঙ্ক কত? প্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো পার্থক্য। তড়িৎযোজী যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ আয়নগুলি বিপরীত আয়ন দ্বারা চারদিকে পরিবেষ্টিত থাকার কারণে আয়নে আয়নে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল থাকে। তাই আয়নগুলি কঠিন অবস্থায় মুক্ত হতে পারে না, তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় আয়নগুলি বিচ্ছিন্ন হয়ে যায়, তাই তারা তখন তড়িৎ পরিবহন করতে পারে মুক্ত আয়নের উপস্থিতির জন্য। তাই এরা হচ্ছে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য। গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে বা এক কথায় তড়িৎ বিশ্লেষ্য হয়। আর সমযোজী যৌগ তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ পরিবহন করে না, তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎযোজী যৌগ এর বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। ধনাত্মক আয়ন তার চারদিকের যত ঋণাত্মক আয়ন আছে সবাই তাকে আকর্ষণ করতে পারে যে কোনো দিকে। তাদের বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। আর সমযোজী যৌগ তাদের
পরমাণুর যে ইলেকট্রন কক্ষকদের অভিলেপনের ফলে, উপরিপাতনের ফলে সমযোজী যৌগ তৈরি হয়, সমযোজ্যতা তৈরি হয়। সেই কারণে এদের নির্দিষ্ট বন্ধনের অভিমুখ রয়েছে। যেমন মিথেনের গঠন হাইড্রোজেন এবং কার্বনের যে কক্ষপথ 120 ডিগ্রি, মানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই বন্ধনের অভিমুখ অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। তাই বলতে পারি বন্ধনের অভিমুখ রয়েছে। যেহেতু ইলেকট্রন কক্ষকের অভিলেপনের ফলে সৃষ্টি হয় সমযোজ্যতা বা রাসায়নিক বন্ধন, সেজন্য বন্ধনের অভিমুখ রয়েছে। যদি দ্রাব্যতা বিচার করি, তড়িৎযোজী যৌগগুলি পোলার দ্রাবকে বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। যেমন জলে দ্রবীভূত হয়। যে দ্রাবকের অণুতে মাইনাস প্লাস রয়েছে, পোলারিটি রয়েছে, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। ধ্রুবীয় দ্রাবক যেমন জল, ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। আর সমযোজী যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য না, নন পোলার বা অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। যেমন অ্যালকোহল, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইসালফাইড, এই সমস্ত নন পোলার বা জৈব দ্রাবকে দ্রাব্য। নন পোলার বা অধ্রুবীয় বা জৈব দ্রাবকে দ্রাব্য। জৈব দ্রাবক বলতে অ্যালকোহল, বেনজিন, কার্বন ডাইসালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এই সমস্ত দ্রাবকে দ্রাব্য। আর কি রয়েছে? তড়িৎযোজী যৌগ, সমযোজী যৌগ, এদের রাসায়নিক বিক্রিয়া যদি বিবেচনা করি, তড়িৎযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া দ্রুত গতিতে হয়, সমযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া মন্থর গতিতে হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়া দ্রুত গতিতে হয়, মন্থর গতিতে হয়। আর সমযোজী যৌগের সমাবয়বতা ধর্ম বা আইসোমারিজম ধর্ম দেখা যায়, কিন্তু তড়িৎযোজী যৌগের সমাবয়বতা ধর্ম দেখা যায় না। তাহলে তড়িৎযোজীতে সমাবয়বতা ধর্ম দেখা যায় না, কিন্তু সমযোজী যৌগে সমাবয়বতা ধর্ম দেখা যায়। তাহলে এগুলি হচ্ছে তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের মূল পার্থক্য। যদি বলে তড়িৎযোজী যৌগের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, তাহলে এগুলা 2-4টা তুলে দিলেই যথেষ্ট। সমযোজী যৌগের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, তো এগুলো কয়েকটা তুলে দিলেই যথেষ্ট। তড়িৎযোজী যৌগ সমযোজী যৌগের পার্থক্য কী, তাহলে এভাবে পার্থক্য লিখব। স্বতন্ত্র অণু নেই, স্বতন্ত্র অণু রয়েছে। ভৌত অবস্থা কঠিন কেলাসাকার, এটা গ্যাসীয় তরল কোমল কঠিন। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এর উচ্চ হয়, এর নিম্ন হয়। তড়িৎ বিশ্লেষ্য হয়, তড়িৎ অবিশ্লেষ্য হয়। বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, বন্ধনের অভিমুখ রয়েছে। ধ্রুবীয় দ্রাবকে, পোলার দ্রাবকে যেমন জলে দ্রাব্য। নন পোলার, অধ্রুবীয় বা জৈব দ্রাবকে দ্রাব্য। জৈব দ্রাবক বলতে নামগুলো বলতে হবে: ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, অ্যালকোহল, কার্বন ডাইসালফাইড ইত্যাদিতে। এর রাসায়নিক বিক্রিয়া দ্রুত গতিতে হয়, এটা মন্থর গতিতে হয়। এর সমবায়বতা ধর্ম দেখা যায় না, কিন্তু সমযোজী যৌগের সমবায়বতা ধর্ম দেখা যায়। ওকে, থ্যাংক ইউ ফর দ্য টাইম বিং।